গুপ্ত ও পতিত স্বৈরাচারের দোসররা প্রশাসনে থাকায় কাঙ্ক্ষিত গতিতে কাজ করতে পারছে না সরকার, জানালেন প্রধানমন্ত্রী। যমুনায় ৩৪ শরিক দলের সঙ্গে বৈঠক। কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছে না কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। হঠাৎ করে একটা তাপ এসে হাতে লাগার পর আমি অজ্ঞান হয়ে যাই। বিমানের শব্দ শুনলে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। শাস্তিটা হয় এটাই, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। বছর পেরোলেও আতঙ্ক কাটেনি মাইলস্টোন ট্র্যাজেডির ভুক্তভোগীদের। তদন্ত কমিশন প্রতিবেদন দিলেও তা অপ্রকাশিত। থমকে আছে বিচার ও ক্ষতিপূরণ প্রক্রিয়া। শেরপুরে স্রোতের তোড়ে ভেসে গেল বেইলি ব্রিজ। উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। বেড়িবাঁধ ধসের শঙ্কায় উপকূলবাসী। রান্নার গ্যাস না পেয়ে সাভারে অনেকে ছুটছেন হোটেলে। বেড়েছে খরচ আর ভোগান্তি, মিলছে না পাম্পেও। ক্ষুব্ধ এলাকাবাসীর তিতাসকে আলটিমেটাম। গ্যাস পাবো না, 1 বছর ধরে 3 বছর ধরে এরকম কোনো গ্যাসই নেই, কিন্তু আজকে 3-4 মাস যাবত চুলা 1 মিনিটের জন্য জ্বলে না। বিলুপ্ত ছিটমহল এখন বদলে যাওয়া জনপদের নাম। উন্নয়নের ছোঁয়ায় অবরুদ্ধ এলাকা থেকে রূপ নিয়েছে শহরে। মিলছে সব নাগরিক সেবা, সমৃদ্ধ হচ্ছে কৃষি অর্থনীতি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। গুপ্ত ও পতিত স্বৈরাচারের দোসররা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকায় সরকার কাঙ্ক্ষিত গতিতে কাজ করতে পারছে না বলে মিত্র দলগুলোর নেতাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে যমুনায় বৈঠকে জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। আরও জানাচ্ছেন সাব্বির রোজ। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী শরিক দলগুলোর যুগপৎ আন্দোলন আনুষ্ঠানিকভাবে 2022 সালের 24শে ডিসেম্বর থেকে শুরু হয়। অভিন্ন দাবি ও কর্মসূচির মাধ্যমে রাজপথের আন্দোলন জোরদারে ভূমিকা রাখা সহ পরবর্তীতে জাতীয় নির্বাচনেও যৌথ ভূমিকা রাখে দলগুলো। সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোকে নিয়ে একসঙ্গে বসলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমন্বিতভাবে সামনে এগিয়ে যেতে শরিক দলগুলোর প্রতি আহ্বান জানান। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে তার সরকার। একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। তারা 12 তারিখের নির্বাচন এবং 12 তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। বাট ঐতিহাসিকভাবে সত্য, বাংলাদেশের জনগণ যখনই স্বাধীনভাবে তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে, তারা সকল সময় দেশের পক্ষে, জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কখনো ভুল করেনি। সুপ্তগুপ্ত ও পতিত স্বৈরাচারের লোক প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা জায়গায় এখনো বহাল থাকায় সরকার তার কাঙ্ক্ষিত গতিতে কাজ করতে পারছে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। পরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সবচেয়ে বড় জিনিস যেটা তিনি বলেছেন
যে 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেন। সাব্বির রোজ, এখন, ঢাকা। মাইলস্টোনস ট্র্যাজেডির 1 বছর আজ। গেল বছরের এদিন রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তে প্রাণ হারান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সহ 36 জন, যার মধ্যে 28 জনই শিক্ষার্থী। বছর পেরোলেও ভয়াবহ এই দিনটির ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে শিক্ষক, শিক্ষার্থী সহ স্বজন হারানো পরিবারগুলোকে। মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা কেমন আছে জানার চেষ্টা করেছেন সানিম। ভিজে যায় চোখ, এখনো মাঝে মাঝে আকাশে বিমানের শব্দে আটকে ওঠেন শিক্ষক, শিক্ষার্থীরা। বিমানের শব্দ শুনলে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, যেটা সত্যি, এবং ওই স্মৃতিতেই ফিরে যাই আমরা। একটা মেয়ে আমার কাছে এসেছিল যার পুরা শরীরে, পুরা পিছনে সব জায়গায় পুরো আগুন লাগা। পরে হচ্ছে একটা টিচার গায়ে পানি ঢেলেছে, পরে ওর আগুনটা নিভেছে। আমার একজন মিস ছিলেন, মাহরিন মিস, তিনি আমাকে একদম অনেক নিজের সন্তানের মতো আদর করতেন। তার কথা ভাবলে আমার এখন অনেক খারাপ লাগে। সেদিনের ভয়ঙ্কর দুর্ঘটনায় 28 জন শিক্ষার্থী সহ প্রাণ হারিয়েছিলেন 36 জন, আর বিভিন্ন তথ্যমতে আহতের সংখ্যা ছিল 165, যার মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরেছেন ক্লাসে। দুর্ঘটনায় হারানো সহপাঠীদের মনে ধারণ করতে প্রতিনিয়ত স্কুলে আসছে তারা, যে চেষ্টাটা কেবল নিজেদের ফিরে পাবার। হঠাৎ করে একটা তাপ এসে হাতে লাগার পর আমি অজ্ঞান হয়ে যাই। পরে ও সবাই চিল্লি শুনে পরে পিছনে ফিরে দেখি আমার অনেক ফ্রেন্ড আপুরা, ওদের হাতের চামড়া ঝলসে পড়তেছে, কার ব্যাগে আগুন লাগছে। এই কথাগুলো মনে পড়লে মনটা কেন যেন খারাপ হয়ে যায়। তাদের কথা মনে পড়ে যে আমাদের কলিগ ছিল, আমাদের একদম ছোট ছোট বাচ্চাগুলো ছিল। ওই বাচ্চারা এসে জড়ায় ধরতো, সেই বাচ্চাগুলো আজকে নাই। আমরা আসলে প্রতিদিন মনে করি ওদের কথা। আমাদের কথা হয়েছিল দুর্ঘটনায় নাফি ও নাজিয়া নামের 2 সন্তান হারিয়ে নিঃসন্তান হওয়া পিতা আশরাফুলের সঙ্গে। 1 বছরেও স্বাভাবিক হতে পারেননি তিনি ও তার পরিবার। এখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে সন্তানদের স্মৃতি বয়ে বেড়ান তিনি। তার মতো অনেকেই প্রিয় সন্তানকে হারিয়ে আজও দিশেহারা। সরকারের কাছে তাদের কেবল একটাই চাওয়া, হারানো সন্তানদের যথাযথ মর্যাদা ও সঠিক বিচার। আজকে কেউ যদি দায় স্বীকার করত, কারো যদি একটা শাস্তি হইতো, শাস্তি হইলে তো আমার বাচ্চাদেরকে আমরা ফেরত পাবো না। শাস্তিটা হয় এটাই, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। কখনোই আমাদের থেকে কোনো খোঁজখবর আসে নাই, কোনো কিছু বলেও নাই। আমরা এটা যে সুষ্ঠু বিচার চাইছিলাম, পুরোপুরি তদন্ত চাইছি, সেটাও আমাদের দেওয়া হয় নাই। অভিযোগ আছে প্রথম দিকে সবাই খোঁজ খবর নিলেও এখন আর ভুক্তভোগী পরিবারের খোঁজ রাখছে না কেউ। সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে আর আলোর মুখ দেখেনি। এমনকি দুর্ঘটনায় মারা যাওয়া স্কুলকর্মী মাসুমা বেগমকে প্রতিষ্ঠান থেকেও কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন তার স্বামী। গত জুলাইয়ের 21 তারিখে যে ঘটনাটা হয়েছে, এরপরের থেকে আমার সাথে যোগাযোগ স্কুলের পক্ষ থেকেও করে নাই, আর কোনো সরকারের পক্ষ থেকেও কোনো হয়নি। যদিও এই দিনটিকে স্মরণ করতে দোয়া মাহফিল ও মাইলস্টোনের সব ক্যাম্পাস বন্ধ রাখবে কর্তৃপক্ষ। এই ভবনটিতেই আছড়ে পড়েছিল বিধ্বস্ত হওয়া বিমানটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ভবনটি পুনর্স্থাপনের কথা ভাবছে কর্তৃপক্ষ।
তবে ভবনটি পুনর্স্থাপন বা মেরামত যেটাই করা হোক, প্রিয়জন হারানোর সেই বিভীষিকাময় ভয়ঙ্কর দিনটি মন থেকে সেরে উঠতে ঠিক কতদিন, মাস বা বছর লাগবে? নাকি সারা জীবন এই ক্ষত বয়ে বেড়াতে হবে স্বজন, সহপাঠী, সহকর্মী হারানো মানুষগুলোকে? সেই প্রশ্নটি সময়ের কাছেই তোলা থাকুক। সানি মৃধা, এখন, ঢাকা। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার 1 বছর পার হলেও থমকে আছে আইনি বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া। উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন প্রতিবেদন জমা দিলেও তা এখনও অপ্রকাশিত। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। বছর পেরুলেও কাটেনি উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত। সরকারের গঠিত 9 সদস্যের তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী চীনে তৈরি FT-7 যুদ্ধবিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। মূলত প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন অভিজ্ঞতার ঘাটতি এবং গ্রাউন্ড সুপারভাইজারের চরম নজরদারির অভাবেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। যদিও সরকার এই তদন্ত প্রতিবেদন এখনও গোপন রেখেছে। তদন্তে উঠে আসে উড্ডয়নের মাত্র 7 মিনিটের মাথায় পাইলটের ভুল কমান্ডের কারণে বিমানটির গতি ও উচ্চতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এছাড়া রানওয়ে সংলগ্ন এলাকায় রাজুকের ইমারত বিধি না মেনে ভবন তৈরি করা এবং একটিমাত্র বের হওয়ার পথ থাকায় প্রাণহানির সংখ্যা এত ভয়াবহ রূপ নেয়। যেখানে মাইলস্টোনটা আছে সেটা ফ্লাইং জোনের ভেতরে, এবং সেখানে আমাদের স্কুল কলেজের মতো এই ধরনের জনসমাগমপূর্ণ একটা স্থাপনা হয়েছে, যার ফলে যখন দুর্ঘটনাটা হলো তখন কিন্তু এখানে অনেক মানুষ মারা গেলেন, আমাদের অনেক কোমলমতি শিক্ষার্থীরা মারা গেলেন। যদি আমরা আইকাওয়ের আন্তর্জাতিক মানদণ্ডটা মানতাম তাহলে অন্তত দুর্ঘটনা হলেও কিন্তু হতাহতের ঘটনা কম হতো। পাশাপাশি উন্নয়ন নিয়ন্ত্রণের যেই জায়গাটা ছিল সেটা শুধু মাইলস্টোন না, এরকম অনেক ভবন আছে যেটা সরাসরি রাজুকের যে এবং বিমান চলাচল কর্তৃপক্ষের যেই উচ্চতার যে লিমিটটা সেটা ক্রস করেছে। উচ্চ পর্যায়ের তদন্ত শেষ হলেও তার ভিত্তিতে প্রশাসনিক বা আইনি জবাবদিহিতা নিশ্চিত না করাকে মূল সংকট হিসেবে দেখছেন রিট আবেদনকারী এই আইনজীবী। টেকনিক্যাল এক্সপার্ট কমিটি বিমানের অবস্থা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন না পাওয়ার কারণে তাদের তদন্ত শেষ করতে পারেনি। তার আগেই কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেখান থেকে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গেছে। মাইলস্টোন ভিকটিমরা কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ পায়নি। সরকার তো যে কোনো পরিস্থিতিতেই তার দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে পারে, এবং গত অর্থ বছরে সম্ভব হয়নি বলে এই অর্থ বছরে সম্ভব হবে না এই ধরনের তো কোনো নিয়ম নেই। একই সাথে বিমান পরিচালনার ঘাটতির পাশাপাশি অনুমোদনহীন বহুতল ভবন পরিচালনা ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি তৈরির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিচারের মুখোমুখি করার দাবি সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর। এইটা দুর্ঘটনা বলে পার পেয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। শিশুরা যারা মারা গেল তাদের তো জীবন তো আর দেওয়া যাবে না, তাদের জন্য আমরা একটা কম্পেনসেশন ক্লেম করেছি, সেটা এখন পেন্ডিং আছে। একটা পরিবার শেষ হয়ে গিয়েছে, অনেকের একটাই মাত্র মনে করেন ছেলে, সেই পরিবারটা তো শেষ হয়ে গেছে না, সেই জন্য এটার প্রকৃত বিচার হতে হবে। কাগজে কলমের তদন্ত আর চিঠিপত্রের প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে শেষ পর্যন্ত আদালতের পর্যবেক্ষণে এই ট্র্যাজেডির সুনির্দিষ্ট বিচার প্রতিষ্ঠা করা হয় কিনা সেদিকে এখন তাকিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। ভারী বর্ষণ ও উজানের ঢলে আবারও বৃদ্ধি পাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। পানিবন্দী হয়ে ভোগান্তিতে হাজারো মানুষ। এদিকে টানা বর্ষণে প্লাবিত হয়েছে শেরপুর বরগুনার নিম্নাঞ্চল। বেড়িবাঁধে ধসের শঙ্কায় আতঙ্কিত উপকূলবাসী। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে মাছ শিকারও। বিস্তারিত প্রতিবেদনে। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার উপরে বইছে শেরপুরের চেল্লাখালী নদীর পানি। বাড়ছে ভোগাই ও মহারশী নদীর পানিও। প্লাবিত হয়েছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চল। দ্রুত পানি বৃদ্ধির ফলে নালিতাবাড়ী উপজেলার 10 থেকে 12টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তীব্র স্রোতে ভেসে গেছে কয়েকটি মাছের ঘের ও সদ্য রোপণকৃত আমনের বীজতলা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি বন্যার্ত পরিবারের জন্য চালসহ শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বাড়ি ঘর তলায় গেছে গা, রাস্তা রুট তলে গেছে গা, এই জ্বালা জোলা সব তলে।
আজকে রাতে যে বন্যাটা আসলে আপনার মনে করেন আমরা ধানের বীজ রোপণ করছিলাম, এখন তো এই বন্যায় আপনার ধানের বীজটা বর্তমানে একদম পুরোপুরি শেষ পর্যায়ে শেষ। এই যে আমরা রাস্তায় দাঁড়ায় রয়েছি, এই রাস্তাটা ওই 2004-এও পানি এই রাস্তাটা গড়ায় নাই। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনা, সোমেশ্বরী সহ বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। তবে এখনও বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইলের গোপালপুরে ধসে গেছে যমুনা নদী রক্ষাবাঁধের কিছু অংশ। এতে ঝুঁকিতে রয়েছে ভুয়াপুর তারাকান্দি সড়ক। গতকাল থেকে বন্ধ রয়েছে এই সড়কে যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, মাসখানেক ধরে ভাঙন শুরু হলেও ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেয়নি পাওবো। যে ব্লকগুলো দেওয়া হয়েছিল সেই ব্লকগুলো কি পরিপূর্ণ কিনা সেটা তদন্ত করা আছে কিনা সেটা জানা নেই। বর্তমানে বাস ট্রাক ভ্যান সব বন্ধ আছে। টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় একের পর এক বেড়িবাঁধে ধস ও ফাটল দেখা দিয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলায় প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। জোয়ারের পানির চাপ বাড়লে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। এদিকে অমাবস্যার জোয়ারে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বেড়েছে। এতে তলিয়ে আছে জেলার নিচু ও চরাঞ্চল। চরম দুর্ভোগে বেড়িবাঁধের বাইরে থাকা বাসিন্দারা। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে না পেরে উপকূলে ফিরে এসেছে হাজারো ট্রলার। এই পানি উঠে গেলে রাস্তা ভরে যায় পানিতে, আমরা গাড়ি চালাইতে পারি না, মানুষ কর্মজীবী যারা আছে কর্মস্থলে যাইতে পারে না। আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি। সরকার আমাদের বেড়িবাঁধটা যদি একটু ভালো করে বাঁধার চেষ্টা করত। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোড়ে ধসে পড়েছে একটি আঞ্চলিক সড়ক। সাদ ইসলাম শামস, এখন। সপ্তাহ ব্যবধানে ঝিনাইদহে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। প্রকারভেদে সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সবজির দামের বিস্তারিত জানাতে ঝিনাইদহের নতুন হাটখোলা সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রাসেল। রাসেল, সবজির দাম বাড়ার কারণ কি জানতে পেরেছেন? আরও জানাবেন যে কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে? জ্যোতিকা, একদিকে টানা ভারী বর্ষণ এবং অন্যদিকে বাজারে মৌসুমি সবজির সরবরাহ কম থাকায় ঝিনাইদহের সবজি বাজারে প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আসলে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন যে গেল কয়েকদিন ঝিনাইদহে টানা ভারী বর্ষণ হয়েছে এবং দেশের বিভিন্ন জেলায় বন্যা হওয়ার ফলে কিন্তু বাজারে মৌসুমি সবজির সরবরাহ কম রয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম সবচেয়ে বড় যে সবজি বাজার রয়েছে, ঝিনাইদহ নতুন হাটখোলা সবজি বাজারে। সকাল থেকে এ বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই অঞ্চলের উৎপাদিত সবজি ভোর থেকেই তারা এই বাজারে আনতে শুরু করে এবং দিনভর পাইকারি এবং খুচরা বেচা বিক্রি করে। আজকের সবজির বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি, তাহলে বেগুন গত সপ্তাহে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 70 থেকে 80 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে। টমেটো গত সপ্তাহে 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে গত সপ্তাহে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 45 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পটল, সবুজ শাক, লাল শাক সহ অন্যান্য সবজি, প্রত্যেকটা সবজির দাম কিন্তু বেড়েছে। আসলে এই দাম বৃদ্ধির কারণ আমরা কৃষকের কাছে জেনেছি। তারা বলছেন যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তাদের জমিতে যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে আগের তুলনায় কিন্তু তারা সবজি ওঠাতে পারছে না, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। অপরদিকে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু ভিন্ন কথা বলছে। তারা বলছে যে অসাধু ব্যবসায়ী যারা রয়েছে এবং বাজার সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু অনেক ব্যবসায়ী তারা কিন্তু দাম বৃদ্ধি নিচ্ছে। তো তারা চাচ্ছেন নিয়মিত বাজার তদারকি যদি করা হয় তাহলে এই দামটা কিন্তু তাহলে বৃদ্ধি নিতে পারবে না। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের সবজি বাজার থেকে সর্বশেষ। জ্যোতিকা, সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন এমআর রাসেল। সাভারে আবাসিক ও বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে চরমভাবে।
বছরের পর বছর আবাসিক এলাকায় গ্যাস সংকটে বিপাকে বাসিন্দারা। অতিষ্ঠ হয়ে সম্প্রতি তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। 3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। হুমায়ুন কবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার দুপুরে সাভারের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ মিছিল নিয়ে জড়ো হন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির সাভার আঞ্চলিক কার্যালয়ের সামনে। গ্যাসের দাবিতে বিক্ষোভ আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, মাসের পর মাস বিল পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এছাড়াও গ্যাস পাম্পেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের প্রেশারই পাই না, 70, 80, 100 এর প্রেশারই পাওয়া যায়। তো আমাদের চলাফেরা করা খুবই কষ্ট হচ্ছে। সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে 5-6 হাজার টাকার গ্যাস যায়, পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস পায় না। আমরা বিল দেবো, গ্যাস পাবো না 1 বছর ধরে 3 বছর ধরে এরকম, আর 2 মাস ধরে তো 1 মিনিটের লেগে পাইটা গ্যাস। আমাদের মধ্যপাড়া 4 নং ওয়ার্ড 5 নং ওয়ার্ড আমরা কোনো গ্যাসই পাই না, কোনো গ্যাসই নাই। কিন্তু আজকে 3-4 মাস যাবত চুলা 1 মিনিটের জন্য জ্বলে না। বিক্ষোভকারীরা জানান, প্রায় 1 বছর ধরে গ্যাসের চাপ কম থাকলেও গত 2 মাসে সংকট ভয়াবহ আকার নিয়েছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকার ফলে কেউ হোটেল থেকে খাবার কিনছেন, কেউ বৈদ্যুতিক বা কাঠের চুলায় রান্না করছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঈদের আগের দিন থেকে এই গ্যাস পাচ্ছি না, গ্যাসের জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। সিলিন্ডার গ্যাস ব্যবহার করার মতো এরকম সামর্থ্য সবাই নাই, আমাদেরও নাই। হয় আমাদের গ্যাস বিল আমাদের স্থগিত করুক, আর যখন গ্যাস আসবে তখন আমাদের বিলটা নেই। আন্দোলনকারীরা তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন। 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে কোন এলাকায় কি ধরনের সমস্যা রয়েছে তা শনাক্ত করে দ্রুত গ্যাসের চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা। কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না, এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেশার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। খুব স্বল্পতম সময়ের ভিতরে আমরা চেষ্টা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য। তবে নির্ধারিত 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। হুমায়ুন কবির, এখন সাভার। একসময় যে সিট মহলের মানুষগুলোর ছিল না কোনো নাগরিক পরিচয়, সেই সিট মহলই এখন বদলে যাওয়া জনপদের নাম। নাগরিকত্ব মেলার পাশাপাশি মিলেছে রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা। গ্রাম হয়েছে শহরের মতো। লুৎফর রহমানের তথ্য ছবিতে দেখুন পঞ্চগড়ের বিলুপ্ত সিটমহলের বদলে যাওয়া গল্প। পঞ্চগড়ের অধুনালুপ্ত গারাতি ছিটমহলের বাসিন্দা বিল্লাল হোসেন। গায়ের যে পাকা রাস্তা ধরে হাঁটছেন সেই রাস্তাটি একসময় ছিল কাদামাখা পথ। বর্তমানে সেই প্রত্যন্ত গ্রামের সব রাস্তাই পাকা। এভাবে বদলে গেছে জেলার 36টি ছিটমহলের চিত্র। 68 বছর বঞ্চিত এসব জনপদের বাসিন্দারা পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব, পেয়েছেন রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা ভাতা সহ অনেক সুযোগ সুবিধা। গ্রাম এখন অনেকটা শহরের মতো। আমাদের এখানে জন্ম, আমাদের এই সুখে আছি আমরা, আমাদের ভিটা ছেড়ে যাইনি আমরা। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা এগুলোর সুযোগ সুবিধা পরে না বাংলাদেশের নাগরিকত্ব এগুলোও পাইছি, আমরা ভোট দিতে পারছি আর কি। একসময় ছিটমহলের বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কোনো নাগরিক সুবিধাই পায়নি। ছিটমহলের শিশুরা এখন বাড়ির দোরগোড়ার বিদ্যালয়ে পড়তে পারছে খুব সহজেই। আগে আমাদের স্কুল কলেজ অনেক দূরে দূরে ছিল, এখন আমাদের স্কুল কলেজ পাশাপাশি, বাসার পাশাপাশি এখন আমাদের অনেক সুবিধা হচ্ছে। বিদ্যুৎ আছে, রাস্তাঘাট পাকা হয়েছে, তারপর আশেপাশে কলেজ মাদ্রাসা হয়েছে, আমরা নিয়মিত ক্লাস করতে পারতেছি, যাতায়াতের জন্য কোনো সমস্যা হচ্ছে না। 2015 সালের 1 আগস্ট বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় পঞ্চগড়ের 36টি ছিটমহল। 68 বছরের বন্দিদশা থেকে মুক্ত হয় ছিটমহলের বাসিন্দারা। তবে যারা দেশ হিসেবে ভারতকে বেছে নিয়ে চলে গেছেন তারা কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা পাননি বলে দাবি স্বজনদের। ভারতে চলে গেছিল, ওরা নাকি একটু অশান্তিতে আছে। আমাদের ছিটমহলের লোক যেগুলো ভারতে গেছে ওগুলো খুব অশান্তিতে আছে নাকি, যা আমরা শুনতে পেতেছি। ছিটমহলের এত সব সফলতার গল্পের মধ্যে রয়েছে কিছু অপ্রাপ্তির গল্প। তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের জন্য স্থাপন করা ডিসিট সেন্টার ও একটি পোস্ট অফিস রয়েছে পরিত্যক্ত অবস্থায়। একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত থেমে আছে প্রাচীন নির্মাণেই। এসব সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের।
চাহিদা ভিত্তিক কি ধরনের উন্নয়ন প্রয়োজন এবং আমাদের এই যেগুলো এক্সিস্টিং অবকাঠামো রয়েছে সেগুলোকে কিভাবে কার্যকর করা যায় সেই অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। একসময় যে ছিটমহল ছিল আতঙ্কের নাম, এখন তা সমৃদ্ধ জনপদ। পরিবর্তন এসেছে কৃষি অর্থনীতির। অদনোন্নত ছিটমহলের ছেলেমেয়েরা আলোর পথে এগিয়ে যাচ্ছে সমান তালে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। ভোলায় দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে প্রেমের বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সবকিছুতেই জড়িয়ে পড়েছে কিশোররা। প্রকাশ্যে ছুরিকাঘাত, দেশীয় অস্ত্রের মোহরা, নির্যাতনের ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে এসব গ্রুপ। সর্বশেষ এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জনমনে বেড়েছে উদ্বেগ। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ভোলার লালমোহন পৌরসভায় দিন দুপুরে এক কিশোরের এলোপাথারি ছুরিকাঘাতে গুরুতর আহত হন কলেজ শিক্ষার্থী ইব্রাহিম খলিল নয়ন। তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হন আরও দুই যুবক, আরমান ও আশরাফ। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ছেলে যে মৃত্যু হয়েছে, এই খুনির ফাঁসি চাই আমি, এবং আমার মতো যেন কোনো বাবা এরকম সন্তান আর না হারায়। আমরা চাই না কোনো ঘরে এরকম সন্ত্রাস তৈরি হোক। সরকার এর সুষ্ঠু ব্যবস্থা নিক, এর সঠিক বিচার করুক। পুলিশ বলছে এক ছাত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্কুল ছাত্র আব্দুল্লাহ আল মানিক ও কলেজ ছাত্র আশরাফের মধ্যে। সেই বিরোধের জেরে শেষ পর্যন্ত প্রকাশ্য ছুরিকাঘাতে প্রাণ হারায় কলেজ ছাত্র নয়ন। হত্যাকাণ্ডের সাথে যে জড়িত যে আসামি, সে আপনার 164 যথা হচ্ছে সে বিচারকের কাছে তার দোষ স্বীকার করে, যে দোষ স্বীকারমূলক যে জবানবন্দি সেটা প্রদান করেছে। তদন্ত পরবর্তীতে আমাদের যে পুলিশ রিপোর্ট, আমরা যথাসময়ে যত শীঘ্র সম্ভব আমরা পুলিশ রিপোর্ট দাখিলের মাধ্যমে আপনার আইনি শাসন যেন বজায় থাকে সেটাতে আমরা সচেষ্ট আছি। বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। তজুমুদ্দিনের দুলাল বাহিনী নামের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ রয়েছে। সম্প্রতি চাঁদা না দেওয়ায় এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা, এক বৃদ্ধ ও এক গৃহবধূকে জুতার মালা পরিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের শুভ ও রোহান বাহিনীর নামের কিশোর গ্যাং ছাড়াও চরপেশন, বুরহানুদ্দিন, দৌলত খান ও মনপুরাতেও সক্রিয় রয়েছে একাধিক কিশোর গ্যাং। আধিপত্য বিস্তার, মারামারি, অস্ত্রের মহড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তির প্রদর্শন এসব গ্রুপের নিত্যদিনের চিত্র। যারা এসব কাজে জড়িত থাকে তাদের যদি পানিশমেন্ট না হয় তাহলে তো তারা আরও সাহস পাবে, ভবিষ্যতে আরও এসব ঘটনা ঘটানোর দিকে নজর দিবে। এজন্য প্রশাসনের তো উচিত সর্বদিকেই বিশেষভাবে নজর দেওয়া। আমরা যারা অভিভাবক আছে আমাদের সচেতনতা দরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীরও সচেতনতা দরকার আছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের পাশাপাশি থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে, তাহলে এই জাতীয় কিশোর গ্যাং বলতে কোনো শব্দ থাকে না। আমাদের নিজের গায়ে পড়ে তখনই একমাত্র এগিয়ে আসি, যখন অন্যের গায়ে পড়ে তখন আমরা এড়িয়ে চলি। এই মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা যদি কিশোর গ্যাংয়ের এই উপদ্রব বন্ধ করতে না পারি, তাহলে আগামীতে আমরা যে কি একটা অশনি সংকেত সমাজকে দিচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। পারিবারিক নজরদারির অভাব, সামাজিক অবক্ষয়, মাদক, প্রযুক্তির অপব্যবহার এবং রাজনৈতিক ছত্রছায়া কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের কথা বলছেন পুলিশ সুপার। যারা এই সকল কাজের সাথে যারা জড়িত আছে, আমাদেরকে যখনই তথ্য পাচ্ছি আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। আর আমরা যেটা চাচ্ছি যে আমাদের কমিউনিটিগুলো আমাদেরকে হেল্প করুক, যে কমিউনিটিগুলো এভাবে হেল্প করুক যারা অপরাধের সাথে জড়ায় যাচ্ছে। দিন দিন বিস্তৃত হচ্ছে কিশোর গ্যাংয়ের নেটওয়ার্ক। তুচ্ছ বিরোধ থেকে প্রকাশ্যে হত্যাকাণ্ড, সবই এখন উদ্বেগের কারণ। একসময় যারা ছিল স্কুল কলেজের শিক্ষার্থী, তাদেরই কেউ কেউ এখন জড়িয়ে পড়ছে সংঘবদ্ধ অপরাধে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। জনবল সংকটে ভুগছে প্রায় 21 কোটি টাকায় নির্মিত শেরপুর জেলা সদর হাসপাতাল। উদ্বোধনের পরও
চালু হয়নি 10 শয্যার আইসিইউ সেবা। ফলে ঝুঁকি নিয়ে মুমূর্ষু রোগীকে নিতে হচ্ছে ময়মনসিংহ অথবা ঢাকায়। এদিকে প্রয়োজনীয় জনবল নিয়োগে মন্ত্রণালয় একাধিক চিঠি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও জনবল সংকটে এখনো চালু করা যাচ্ছে না চিকিৎসা সেবা কার্যক্রম। ফলে গুরুতর ও মুমূর্ষু রোগীদের ঝুঁকি নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে। 2018 সালে জেলা সদর হাসপাতালকে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। পরবর্তীতে 2021 সালে ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় 21 কোটি টাকা দিয়ে আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর শেরপুরে জেলা প্রশাসক সরেজমিন আইসিইউ ইউনিট পরিদর্শন করেন। প্রয়োজনীয় জনবল ছাড়াই 250 শয্যার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তবে আইসিইউ ইউনিট চালুর জন্য অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স, টেকনিশিয়ান সহ 77টি পদ বর্তমানে শূন্য রয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ করে দ্রুতই আইসিইউ সেবা চালু করার কথা জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে আমি জনবলেরও প্রস্তাব দিয়েছি এবং জনবল আমার যতটুকু আছে তাদের প্রশিক্ষণের জন্য পত্র প্রেরণ করেছি আমাদের বিভাগীয় অফিস এবং স্বাস্থ্য অধিদপ্তরে। অচিরেই আমরা স্বাভাবিক কার্যক্রম সেখানে শুরু করতে পারবো। আইসিইউ চালু না থাকায় মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য ময়মনসিংহ বা ঢাকার বিভিন্ন হাসপাতালে নিতে হচ্ছে। সেটা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি আর্থিকভাবেও বাড়তি চাপ সৃষ্টি করছে বলে জানান রোগী ও স্বজনরা। জি, আমাদের শেরপুর জেলা আইসিইউ আছে কিন্তু চালু হচ্ছে না, এর জন্য আমাদের ময়মনসিংহ ঢাকা যেতে হয়। এটা 2021 সালে 10 শয্যা বিশিষ্ট একটা আইসিইউ দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো চালু করা হয়নি। তাই আমাদের সরকারের কাছে আমাদের দাবি দক্ষ জনবল দিয়ে আইসিইউটা খুব দ্রুত চালু করা হোক। আইসিইউটা পরিপূর্ণভাবে এখানে চালু হোক, যার জন্য আমরা দ্রুত সেবাটা পাই। জেলার প্রায় 16 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রতিষ্ঠান এই 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে আসেন বেশ কয়েকটি জেলা ও উপজেলা রোগীরা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। আবাসিক হলের বার্ষিক ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাত 10টায় ক্যাম্পাসে হল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্যান্য কলেজের হল ফি 6,000 টাকা হলেও তিতুমিরে তা 8,000 টাকা। এই খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কয়েকদিনের আন্দোলনের পর কলেজ প্রশাসন ফি কমানোর আশ্বাস দিলেও নতুন প্রজ্ঞাপনে মাত্র 200 টাকা কমানো হয়। কর্তৃপক্ষের এই আচরণ প্রহসনমূলক উল্লেখ করে অধ্যক্ষের পদত্যাগের দাবিও তোলেন শিক্ষার্থীরা। রাতে প্রায় 2 ঘন্টা বিক্ষোভের পর আজ সকাল 10টায় ফের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে হলে ফেরেন শিক্ষার্থীরা। আমাদের দাবি ছিল 2000 টাকা কমাতে পারে, সেখানে 200 টাকা কমানো হয়েছে। আমরা এই যে নোটিশকে আমরা এই প্রশাসনের যে দ্বিচারিতা সেটা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। একই সাথে আগামীকাল আমাদের যে 6,000 টাকার যে দাবি, সেই আন্দোলন এবং দাবি চলমান থাকবে। কানাডার পণ্যে 50% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। নতুন নীতি কার্যকর হবে 30 দিনের মধ্যে। সোমবার শুল্ক আরোপের ঘোষণা এলেও এটি কার্যকরের সময় বেঁধে দেওয়া হয়েছে 30 দিন। অর্থাৎ এই সময়ের মধ্যে শুল্ক পুনর্বিবেচনায় আলোচনার সময় পাবে কানাডা। যুক্তরাষ্ট্র থেকে গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল আমদানিতে কানাডা বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এর জবাবে ওয়াইন, সিমেন্ট সহ কানাডার বিভিন্ন পণ্যে দেন শুল্ক। শুল্কমুক্ত থাকছে জ্বালানি, মাছ, গুরুত্বপূর্ণ খনিজ ও পটাশ সার। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের সুরক্ষায় এ পদক্ষেপ জরুরি ছিল বলে মন্তব্য হোয়াইট হাউসের। ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামায় 15 থেকে 50%, নির্দিষ্ট কাঠে 35%, গাড়ির সুনির্দিষ্ট যন্ত্রাংশে 25% পর্যন্ত কানাডার বিভিন্ন পণ্যে আগে থেকেই শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যানবাহনে 25% শুল্ক দিয়েছে কানাডাও। টানা 10ম রাতের মতো মুহুর্মুহু হামলায় কেঁপে উঠেছে ইরান।
বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দর আব্বাসের সিরিক কাশেম দ্বীপ, চাবাহার ও কোনারাক থেকে। দেশটির দক্ষিণ উপকূল লক্ষ্য করে মঙ্গলবার হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলায় নিহত প্রত্যেক মার্কিন সেনার প্রাণের বিনিময়ে ইরানকে গুনতে হবে কয়েক গুণ মাসুল। হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জবাবে যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েতে ফের হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধের এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের। এর মধ্য দিয়ে নতুন মাত্রা নিল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। চার বছরের মাথায় পঞ্চম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নাম। ম্যানচেস্টার মেয়র হিসেবে উত্তরের রাজা খ্যাত এই নেতা এখন ডাইনিং স্ট্রিটের নতুন অধিকারী। বিস্তারিত জানাচ্ছেন পেনুকা সুলতানা। 1970 সালের জানুয়ারিতে লিভারপুলের উপশহর ল্যাঙ্কশায়ারে এন্ট্রিতে এক ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন অ্যান্ডি বার্নাম। বাবা ছিলেন বিটি ইঞ্জিনিয়ার ও মা জিপি রিসেপশনিস্ট, আর দুজনেই ছিলেন লেবার পার্টির কট্টর সমর্থক। তাই তো মাত্র 15 বছর বয়সে এই দলে যোগ দেন অ্যান্ডি বার্নাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিটস উইলিয়াম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন তিনি। পরে ট্যাঙ্ক ওয়ার্ল্ড ও প্যাসেঞ্জার ওয়ার্ল্ড ম্যানেজমেন্টের মতো বাণিজ্য পত্রিকায় কাজ করেন বার্নাম। অবশ্য 20 শতকের শুরুতে রাজনীতিতে প্রথম সুযোগ পান প্রয়াত টেসা জোয়েলের গবেষক হিসেবে কাজ করার মাধ্যমে। এরপর দ্রুতই এগিয়ে যান বার্নাম। সংস্কৃতি সচিব ক্রিস স্মিথের বিশেষ উপদেষ্টা হওয়ার পর 2001 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বার্নাম। সেই সময় টনি ব্লেয়ারের অধীনে একজন কনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে গর্ডন ব্রাউনের অধীনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। 2009 সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বার্নাম। অবশ্য লেবার পার্টির নেতৃত্বের জন্য 2010 ও 2015 সালে 2 দফা প্রতিদ্বন্দ্বিতা করেও ব্যর্থ হন এই নেতা। 2017 সালে তিনি ওয়েস্টমিনিস্টার ছেড়ে গ্রেটার ম্যানচেস্টারের প্রথম নির্বাচিত মেয়র হন। সেখানে তিনি পরিবহন, আবাসন ও অর্থনৈতিক উন্নয়নে অসাধারণ সাফল্য অর্জন করেন। তার নেতৃত্বে ম্যানচেস্টারের অর্থনীতি 3.1% প্রবৃদ্ধি অর্জন করে, যা সমগ্র ব্রিটেনের তুলনায় প্রায় দ্বিগুণ। 2020 সালে কোভিড বিধিনিষেধ নিয়ে সরকারের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে তিনি উত্তরের রাজা উপাধি পান। অবশ্য গেল মাসে মেকারফিল্ড উপনির্বাচনে জয় লাভের পর তিনি সংসদে ফিরে আসেন। লেবার পার্টির 379 আইন প্রণেতা ও 11টি অধিভুক্ত ট্রেড ইউনিয়নের সমর্থন পান তিনি। গেল 17 জুলাই বিশেষ পার্টি কনফারেন্সে লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হন বার্নাম। সেই ধারাবাহিকতায় রাজা তৃতীয় চার্লসের কাছে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগপত্র জমা দেওয়ার পর বার্নামকে নতুন সরকার গঠনের নির্দেশ দেন রাজা। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই প্রথম ভাষণে ব্রিটেনের রাজনীতিতে 40 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন বার্নাম। তার পরিকল্পনার মধ্যে রয়েছে ওয়েস্টমিনিস্টার থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার এবং জনগণের জীবনযাত্রার খরচ কমানো। গেল 1 দশকে যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বার্নাম। আপাতত তাকে মন্দা অর্থনীতি, সংকটাপন্ন জনসেবা ও নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করতে হবে। সমালোচকরা তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুললেও সমর্থকরা মনে করছেন তিনি রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।